সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা এসআরএস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং আমরা টার্নিং পয়েন্টে বরাবরই সমসাময়িক সকল বিষয় নিয়ে কথা বলি। যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে, আমাদের ভাষা আন্দোলনকে উদযাপন করার সময়টাও চলে এসেছে এবং পুরো মাস ব্যাপী কিন্তু আমরা আমাদের ভাষা আন্দোলনের উদযাপনে ব্যস্ত থাকি এবং পুরো মাসটা আমরা নিজস্ব ভাষাকে আলাদা রকম করে উদযাপন করি। 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 52-এর ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এবার কিন্তু 24শো প্রেরণা পেয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আজ কথা বলতে চাই এবং ডেকেছি দুজন বিশেষ অতিথিকে। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর পারভিন আক্তার জেমি, তিনি বাংলা বিভাগে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তার পাশে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি পরিচালক হিসেবে আছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। স্বাগত জানাই। আজ আমরা কথা বলছি যে বিষয়টা নিয়ে, সেটা হলো 52 চেতনা 24-এর প্রেরণা। 52, 21শে ফেব্রুয়ারি এই শব্দগুলো তো আমাদের মনের ভেতর গেঁথে আছে। আর সেই সময়টাকে যখন স্মৃতিচারণ করি, নিজের ভাষার প্রতি অন্যরকম শ্রদ্ধা জাগে, মায়া জাগে। আর সেই ভাষা আন্দোলনটা এবার 24শে কেমন প্রেরণা রেখেছে বলে মনে হয় ম্যামের? ভাষা আসলে আমাদের একটা গৌরবোজ্জ্বল অধ্যায়, জি, এবং পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য আন্দোলন একটা বিরল ঘটনা। 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন আমাদের একটা চেতনার নাম, স্বাধিকার আদায়ের নাম, আমাদের সংগ্রামের নাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের নাম। এবং এই অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে কি করতে শিখিয়েছে? আসলে আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ সাহসী হতে শিখিয়েছে, সত্যকে ভাবার, সত্যকে বলার, সত্যকে অনুপ্রাণিত করার চেতনাকে জাগ্রত করেছে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, তাহলে ভাষার ইতিহাসের পূর্বেও বাংলা ভাষার যে একটা স্বকীয়তা ছিল, সেটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে আমাদের ঐতিহাসিক সময়গুলিতে আর্য, মুসলমান, ইংরেজরা আমাদের ভারতবর্ষে আধিপত্য বিস্তার করেছে। কিন্তু এই 3 বিদেশিগত ভাষা বা সংস্কৃতি থেকে একমাত্র বাংলা ভাষাই নিজস্ব বুনিয়াদে, নিজস্ব সাহসে একটা আলাদা মাত্রা যোগ করতে পেরেছে। এবং এই আলাদা মাত্রাটাই হলো আমাদের চেতনা, আমাদের চিন্তায়, চেতনায় একটা জাতীয় বোধ জাগ্রত করতে পেরেছে। এবং এই ইংরেজরা যখন আমাদের এই বঙ্গভঙ্গকে আলাদা করে দেন বা বঙ্গভঙ্গকে প্রতিষ্ঠিত করতে চান, তখন শিক্ষিত তরুণ সমাজ বা শিক্ষিত বাঙালিরা যে প্রতিবাদ করেছিলেন, সেই প্রতিবাদটাও কি করেছিলেন, এই বাংলা প্রদেশের জন্য, বাঙালিদের জন্য একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল এবং আমাদের জাতীয় চেতনার একটা বোধ কাজ করেছে। এবং এই বোধ আমরা 71 হয়ে আমরা 24শে দেখতে পাই যে আসলে 24শের এই আন্দোলনটা কিসের জন্য? ওই অন্যায়ের জন্য, আমাদের অধিকার বঞ্চিত যেন আমরা না হই, তার জন্যই প্রতিবাদ। এবং আমাদের তরুণ সমাজ বা 24 যাদেরকে, তাদেরকে আমি তরুণ বলছি, যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তো তারা কি করেছিলেন যে একটা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিলেন যে আসলে আমরা সত্যের জন্য লড়াই করব, আমরা কারো কাছে মাথা নত করব না। তাহলে এই 52-র চেতনা আমাদেরকে কি দিয়েছে? যে একটা সাহসের সাথে, বীরত্বের সাথে মাথা উঁচু করে প্রতিবাদ করার দৃঢ় প্রত্যয়, এই বোধটাই আমরা পেয়েছি আসলে। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, এবং সেই ভাষা নিয়েই কাজ করছেন মোহাম্মদ আসাদুজ্জামান। এবং স্যার, আপনার কাছে এসে যে বিষয়টা জানতে চাই, সেটা হলো যে এই যে 24শে অভ্যুত্থান, ছাত্রদের অভ্যুত্থান, সেই বিষয়টা নিয়ে যে প্রেরণা কাজ করেছে, আপনার কি মনে হয় যে 52-এর ভাষা আন্দোলন দ্বারা তারা প্রেরণা পেয়েছে? যথার্থই বলেছেন, চেতনা, প্রেরণা। 52 সালের যে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, তার প্রেরণা কিন্তু শুধু 24 না, তার আগে যতগুলো আন্দোলন হয়েছে 52-এর পরে সবগুলোতে আমরা দেখতে পেরেছি। যেমন 54 যে যুক্ত ফ্রন্ট, সেখানে দেখেছি। একই সাথে 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচনে, 71-এ এসে আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ পেলাম। এই চেতনাই কিন্তু প্রেরণা জুগিয়েছে বারবার। সর্বশেষ 2024 সালে ছাত্রদের যে আন্দোলন, অর্থাৎ জুলাই বিপ্লব নামে যেটা আমরা অভিহিত করে থাকি, সেখানে আমরা দেখেছি যে কিভাবে ওই 52 প্রেরণাটা তাদের চেতনা হয়ে জাগ্রত হয়েছে। কারণ বারবার আমরা দেখেছি, যতবার এই বাংলা সমাজ বা বাঙালি জাতি সমস্যার সম্মুখীন হয়েছে, তখনই একটি বের হওয়ার প্রচেষ্টা
তারা খুঁজে পেয়েছে। সেই প্রেরণা পেয়েছে আসলে 52 থেকেই, কারণ 52 না হলে আমরা আসলে 71 পেতাম না। 71 না পেলে আমাদের স্বাধীন সার্বভৌম দেশের যে অস্তিত্ব সেটা পৃথিবীর বুকে হয়তো নাম লাগা হতো না। 24 সালে এসে আমরা যে আন্দোলনের কথা বলছি, সেই আন্দোলনে অনেকটাই 52 চেতনা কাজ করেছে। কারণ আপনি যদি ভাষার কথা বলেন, ভাষা ভিত্তিক যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি, সেটা তো উঠেছিল আসলে সেই স্বাদেশিক আন্দোলন থেকেই, সেটা অনেক আগে থেকে। আমরা দেখেছি 1947 সালে তমদ্দিন মজলিস, অর্থাৎ দেশ ভাগের পরে তারা কিন্তু স্বদেশ ভাবনা নিয়ে কাজ করা শুরু করলেন, এবং পদার্থবিজ্ঞানের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবুল কাশেম, ওনার মাধ্যমেই কিন্তু তমদ্দিন মজলিসের যাত্রা শুরু হয়। সেখানে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে। এভাবে আমরা দেখেছি যে 48 সালে যখন পাকিস্তানি সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার দাবি জানালো, তখন কিন্তু সেই চেতনাকে নস্যাৎ করবার জন্যে আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা সবাই কিন্তু এই আন্দোলনে যোগ দিল, এবং আমরা পেলাম 52 সালে ভাষা আন্দোলন। 56 সালে ভাষার যে মর্যাদা সেটা সংবিধানে রক্ষিত হলো, প্রথম আমাদের একটা স্বাধীনতা এলো ভাষাভিত্তিক। সেই ধারাবাহিকতায় আমরা বলছি 71, এবং 2024 সালে এসে আমরা যে স্বৈরাচার বিরোধী বলি অথবা ফেসিবাদের বিরুদ্ধে বলি যে একটা রাষ্ট্র পেলাম, সেখানে আমাদের চেতনা কাজ করেছে ছাত্রদের, এবং সেখানে যে ভাষার ব্যবহার যদি আমরা দেখি, তাহলে পরতে পরতে কিন্তু 52 সেই গন্ধ কিন্তু সেখানে আছে। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর, এই যে লেখাগুলো, মানে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তার মানে কি এখানে মনে হচ্ছে সেই ভাষা আন্দোলনে আমরা আছি। 52 চেতনায় কিন্তু কাজ করেছে। এখন অজস্র গ্রাফিতি, অজস্র এই বয়ান সেখানে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই দেয়াল লিখনগুলো, পত্রিকায় লেখা প্রত্যেকটা গ্রাফিতি যেন সেই 52কেই ধারণ করে আবার আরেকটি বিস্ফোরণ আন্দোলনে নামিয়েছে। এবং সবশেষে আমরা সেই আন্দোলনের যে লেলিহান শিখা, সেটা কিন্তু আমরা 5ই অগাস্ট দেখতে পেলাম। 5ই অগাস্ট মনে হচ্ছে 21শে ফেব্রুয়ারি অথবা 71 অথবা 90-এর গণঅভ্যুত্থান, অর্থাৎ প্রত্যেকটার প্রেরণাই, চেতনাই কিন্তু প্রেরণা হয়ে দেখা দিয়েছে 24-এর গণঅভ্যুত্থানে। একেবারেই তাই। এবং আমরা এবার দেখলাম যে দেয়াল লিখন, পোস্টার, প্ল্যাকার্ড, এই ছোট ছোট কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু সবাই যে লেখালেখি করছেন, একটা গান তৈরি হচ্ছে যে কোনো জায়গায়, এগুলোই কিন্তু সাহস হিসেবে কাজ করছে। 52তেও আমরা গান লিখেছি নিজেদের ভাষার জন্য, যুদ্ধের সময় সেই গানগুলো গেয়ে গেয়ে প্রেরণা পেয়েছি। তো ছোট ছোট কিছু সিম্বলিজম যেটাকে আমরা বলি, সেগুলো আসলে কেমন মাহাত্ম্য রাখে বলে মনে করেন? সম্মুখ সারিতে থাকে তারাই যে শুধুমাত্র আন্দোলনের সাথে যুক্ত তা নয়, কিন্তু তাদের পেছনে থেকে তাদের সহযোগিতা করে তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সহযোগিতাটা পেছন থেকে করা হয় বা যে শক্তিটা দেওয়া হয়, অবশ্যই পজিটিভ দিক থেকে, যে উদ্দেশ্যটাকে সফল করার জন্য, যে কোনো অন্যায়কে প্রতিহত করার জন্য, তো সমস্ত কিছুই মনে হয় যে একটা বিরাট ভূমিকাই রাখে। এবং যারা সম্মুখ সারিতে থেকে অগ্রসর হচ্ছেন, যারা নেপথ্যে থেকে তাদের সহযোগিতা করছেন, কারো অবদানই কিন্তু কারো চেয়ে কম নয়। এবং প্রত্যেককে আমাদের মনে হয় যে এই ক্ষেত্রে স্মরণে রাখা প্রয়োজন যে কেউ হয়তো সম্মুখ সারিতে এসে প্রাণ বিসর্জন দেওয়ার মতো ঘটনা তো একটা বিরল বিষয়, এবং ভাষা আন্দোলন থেকে আর সূচনা হয়েছে। এবং 24-এ এসে আমরা একই ঘটনা দেখেছি। মাঝখানে স্যার যে কথাগুলি বললেন যে আমাদের ইতিহাসের যতগুলি আন্দোলন এসেছে, পট পরিক্রমা এসেছে, সবগুলিতে মানুষ কি করেছে, একদম নির্ভীক চিত্তে নিজেকে মানে বুক পেতে দিয়েছে যে আমার প্রাণ যদি একটা অন্যায়কে বন্ধ করতে পারে, আমার প্রাণ যদি আমার দেশের সম্ভাবনাটাকে উজ্জীবিত করতে পারে, আমার প্রাণ দেয়া যদি আমাদের স্বপ্নটাকে, আমাদের স্বাধীন বাংলাদেশকে একটা সুন্দর লক্ষ্যে নিয়ে যেতে পারে, তারা কিন্তু নিজের প্রাণটাকে দিতে কার্পণ্য করেনি। কিন্তু এই প্রাণের পেছনে যাদের অবদান আছে, একটা মানুষের পেছনে তো একজন শুধু নিজেকে তৈরি করে না, অনেকজনের অবদান থাকে। তাহলে এই অবদানটাকে দেশের জন্য উৎসর্গ করতে দেয়া, বা যারা তার নেপথ্যে থাকছেন তারাও যে একদম গর্ব ভরে সেটা মেনে নিচ্ছেন এবং স্বাভাবিকভাবে মেনে নিচ্ছেন যে দেশের জন্যই তো। শহীদদের নেপথ্যে
যারা আছেন তাদেরকেও আমাদের ধন্যবাদ দিতে হবে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা প্রয়োজন যে অবদান তাদেরও রয়েছে। একেবারেই তাই। এবার 2400 আমরা কিন্তু বান্ডের মতো সাহসী ছাত্রদেরকে দেখতে পেলাম, একেবারে পুলিশের সামনে, শাসকের সামনে উদ্ধত বুকে দাঁড়িয়ে গেল ছাত্ররা, এবং বয়স কোনো বিষয় হলো না, যে পরিণত বয়স বা একটা তরুণ দাঁড়াবে বা একটা বয়স্ক রাজনীতিবিদ দাঁড়াবে সেরকম কোনো বিষয় নাই। তখন তারা মনে হলো যে একটা সময় এসেছে আমাদের নিজেদেরকে অন্যায়কে প্রতিহত করার, নিজেদেরকে দাঁড় করানোর এবং আমাদের অধিকারটা আমাদের আদায় করে নেওয়া। কোনো অস্ত্র নেই, কোনো অস্ত্র নেই, সাহসী তাদের অস্ত্র, শুধু সাহসী তাদের অস্ত্র, প্রেরণাই তাদের অস্ত্র এবং অনুপ্রেরণাই তাদের বড় অস্ত্র, যে একজন থেকে আরেকজন অনুপ্রাণিত হচ্ছে। এবং আমরা লক্ষ্য করব যে একটা সারি যখন পিছিয়ে যাচ্ছে, পিছনের সারি কিন্তু চলে যাচ্ছে না, বা সামনের সারিটা ফাঁকা হয়ে যাচ্ছে না, আরো সারিগুলি সামনে এগিয়ে আসছে। এই মিছিলের ধর্মই বোধহয় এরকম, যে একটা দল পড়ে যাবে, তাহলে সম্মুখ থেকে, পিছন থেকে আরেক দল এসে সেই জায়গাটা পূর্ণ করবে। এবং আমাদের বাঙালির রক্তে, চেতনায় এবং বাঙালির ইতিহাসেই বোধহয় এই সাহস জড়িত এবং এই চেতনা জড়িত, এবং আমরা আসলেই একটা বীরের জাতি। চমৎকার বলেছেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান স্যার। আপনার কাছে এসে জানতে চাই, যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাধ্যমে আপনি নিজের মাতৃভাষাকে নিয়ে কাজ করছেন, আমি একটু জানতে চাই যে এখন 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিজের ভাষাকে সংস্কার, বা যেই ভাষা নিয়ে আসলে এত আন্দোলন, সেই ভাষা নিয়ে কি কাজ চলছে আপনাদের ইনস্টিটিউটে? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাজই হচ্ছে বিশ্বের যত ভাষা আছে সেই ভাষা নিয়ে এগুলো কাজ করা। আমরা জানি বর্তমান বিশ্বে 7168টি ভাষা আছে। এই ভাষাগুলোর অনেক ভাষাই কিন্তু বিপন্ন অবস্থায় আছে। ডেভিড ক্রিস্টাল নামে একজন ভাষাবিজ্ঞানী বলেছেন 50-60 বছরের মধ্যে পৃথিবীর 90% ভাষা হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে পৃথিবী থেকে। সেই ভাষাগুলো নিয়ে আমরা কাজ করছি। বিশেষ করে বাংলাদেশে বাংলা সহ 40টি ভাষা আছে। সেই ভাষাগুলো প্রচার এবং অনেক ক্ষেত্রে বিপন্নের হাত থেকে রক্ষা করা। এই যে 40টি ভাষার কথা বললাম, তার মধ্যে 14টা ভাষাই কিন্তু বিলুপ্তি হওয়ার পথে, অর্থাৎ বিপন্ন অবস্থায় আছে। এই ভাষাগুলো নিয়ে আমরা কাজ করছি। এই ভাষাগুলো কিভাবে ডকুমেন্টেশন করা যায় এবং ওই ভাষী যারা আছে তাদের মধ্যে কিভাবে এই ভাষার সচেতনতাটা বৃদ্ধি করা যায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। একই সাথে আপনি দেখুন যে বিশ্বের যত উন্নত সাহিত্য আছে সেগুলো অনুবাদ করা, এবং আমাদের যে সাহিত্য সেগুলো বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য অনুবাদ, সেই প্রক্রিয়া আমরা অব্যাহত রেখেছি। এবারই বইমেলা এসেছে বিশ্ব সাহিত্যের সেরা গল্প নামে একটি অনুবাদের বই। এটা একটা সুন্দর একটা কাজ হয়েছে, আমি দায়িত্ব নেওয়ার পর এটা করেছি। এরকম ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যেটা বললাম 14টি ভাষা বিভিন্ন অবস্থায় আছে, তার মধ্যে খুবই সমস্যার মুখে আছে 3 থেকে 4টা ভাষা, আগামী 2-3 বছরের মধ্যে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এমন ভাষা আছে যে যেমন কন্দ, সোরা, পাত্র, রেংমির্চে মাত্র 6 জন ভাষী আছে যারা অনর্গল কথা বলতে পারে। এদের বয়স 70-এর বেশি। তারা মারা যাওয়ার পরে এই ভাষাটা পৃথিবীতে বিলীন হয়ে যাবে, কারণ বর্তমান প্রজন্ম এই ভাষার ব্যবহার করছে না। এরকম যে ভাষাগুলো বেশি ভালনারেবল অবস্থায়, সেই ভাষাগুলো নিয়ে আমরা ডকুমেন্ট করছি। একই সাথে ওই অংশীজন যারা এই ভাষায় বা আশপাশের যে পরিবেশ, সেই পরিবেশটা রক্ষা করার দায়িত্ব তাদের, কিন্তু সচেতনতার অভাবে এই প্রজন্ম আসলে সেই ভাষা ব্যবহার করতে চায় না। এটা একটি বড় একটা বাধা, অন্তরায় ভাষার ক্ষেত্রে বলবো। সেইগুলো আমরা নিয়ে কাজ করছি। একই সাথে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিভিন্ন ভাষার প্রশিক্ষণ কোর্সও আমরা চালু করেছি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষীরা যাতে তাদের মাতৃভাষা সঠিকভাবে চর্চা করে, তারা যাতে অনুপ্রেরণা পায়। আপনি চেতনার কথা বললেন 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। 21শে ফেব্রুয়ারি বা 24-এর 5ই আগস্ট সব আন্দোলনেই কিন্তু ওই ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জাতিসত্তাদের কিন্তু আলাদা ভূমিকা ছিল। কাজে তাদের ভাষাও আমাদেরকে সমান গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সবসময় এই প্রজন্মকে শেখাতে চায় প্রত্যেকটা ভাষাই আসলে সবার কাছে সমান গুরুত্বপূর্ণ। আমরা এবছর এই ধারণাকে প্রচার করবার জন্য সমস্ত বাংলাদেশে 8টি অঞ্চলে আমরা লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড করেছি। সেখানে কোনো একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষার পরীক্ষা নিয়েছে ওই অঞ্চলে। ওইখানেই নির্দেশনা আছে যে প্রত্যেকটা ভাষা সমান, কোনো ভাষায় ছোট বড় নয়। আমরা যে বারবার ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি, আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কিছু নেই। আমি বলতে চাই জাতিসত্তা, প্রত্যেকটাই জাতিসত্তার সমান। জাতিসংঘের এবার ইউনেস্কোর যে স্লোগান, থিম, সেখানে পরিষ্কার লেখা আছে
মেক ল্যাঙ্গুয়েজেস কাউন্ট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য ভাষায় গুরুত্ব দিতে হবে। এই ভাষা মানে কিন্তু মাতৃভাষা, এখানে ছোট বড় কোনো ভাষার কথা বলা হয়নি। অর্থাৎ পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষাকে সমান গুরুত্ব দিতে হবে, কারণ মা যেমন গুরুত্বপূর্ণ, দেশ যেমন গুরুত্বপূর্ণ, ভাষাও এরকম গুরুত্বপূর্ণ। মা, মাটি, মাতৃভূমি তিনটাই পরম শ্রদ্ধার বস্তু, ডক্টর মোহাম্মদুল্লাহ বলেছেন। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে সেই বার্তাই পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে চাই, সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং এই কাজ অব্যাহত আছে। চমৎকার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা এবং আঞ্চলিক অনেক ভাষা আছে আমাদের নিজেদের দেশেই, ভাষার বৈচিত্র্য কিন্তু বিদ্যমান এবং সেই প্রত্যেকটা শব্দ যদি আমরা সংরক্ষণ করা শুরু করি তাহলে আসলে আমরা কিন্তু বেশ সমৃদ্ধ ভাষার জায়গা থেকে। না, আপনি একটু যদি যোগ করি, আঞ্চলিক ভাষার কথা বললেন, আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি। বাংলাদেশে আঞ্চলিক ভাষা নিয়ে কিন্তু তেমন কাজ হয়নি। আমরা জানি এই উপমহাদেশে প্রথম কাজ করেছেন লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, এই একটা আকর গ্রন্থ বের করেছিলেন জর্জ আব্রাহাম গিয়ারসন। এরপরে ডক্টর মোহাম্মদুল্লাহ বাংলাদেশ আঞ্চলিক অভিধান, আঞ্চলিক ভাষার অভিধান নামে যে বইটি লিখেছিলেন, সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপরে কিন্তু বাংলাদেশ আঞ্চলিক ভাষা নিয়ে তেমন কাজ হয়নি। আঞ্চলিক ভাষা অভিধান বা আঞ্চলিক ভাষা নিয়ে আমি উদ্যোগ নিয়েছি এবং একটা বৃহৎ পরিকল্পনা হিসেবে আমি এই ভাষাগুলো 10 বা 12 খণ্ডে বের করার উদ্যোগ গ্রহণ করেছি। চমৎকার, বেশ চমৎকার উদ্যোগ নিয়েছেন। এবং বাংলা বিভাগের শিক্ষক হিসেবে আমি জানতে চাই যে বাংলায় সাহিত্য রচনা, গবেষণা, লেখালেখি, আবৃত্তি, সঙ্গীত, নানান সৃজনশীল বিষয় আছে। বর্তমান প্রজন্মকে আরো বেশি আকৃষ্ট করার জন্য কি কি উদ্যোগ আসলে নেওয়া প্রয়োজন? খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন, আমি আসলে এই প্রশ্নটার জন্য অপেক্ষা করছি। তার আগে আমি স্যারকে বিশেষভাবে একটু ধন্যবাদ দিতে চাই। স্যার মানে বেশ তথ্যবহুল কিছু কথা বলেছেন, যা আমরা জানতে পারলাম যে ভাষাকে সংরক্ষণ করার যে উদ্যোগটা স্যার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নিতে যাচ্ছে, এটা আসলেই অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ। এবং এই যে বলছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা নৃগোষ্ঠীর ভাষাগুলি, এই ভাষাগুলিকে সংরক্ষণ করা আসলে একটা বড় দায়িত্ব হয়ে যাচ্ছে, যে ভাষাগুলি হারিয়ে যাচ্ছে এবং তাদের অধিকার, এই যে আমরা বলছি যে আমাদের ভাষা আমাদের অধিকার দিয়েছে, তা তাদেরও তো মাতৃভাষায় কথা বলার, মাতৃভাষায় লেখাপড়া করার অধিকার রয়েছে। তো আমার মনে হয় যে শুধুমাত্র আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কেন, সরকারিভাবে এগুলির একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন, যে বেশি করে এই সেক্টরগুলিতে যেন গবেষণার জন্য সুযোগ করে দেয় সরকার। সেটা একটাই অবশ্যই একটা মানে বড় বিষয় হবে যে আমাদের ভাষাকে রক্ষা করার জন্য। আর তরুণ প্রজন্মের জন্য আমি যদি প্রথমেই বলি, যেমন আজকে আমি মিডিয়ার সামনে বসে আছি, মিডিয়া একটা বড় ভূমিকা নিতে পারে এবং সরকারের উদ্যোগ তো থাকবেই যে ভাষাটাকে শুদ্ধভাবে চর্চা করা, শুদ্ধ চর্চার উপায়গুলি পৌঁছে দেওয়া, বেশি বেশি করে প্রচার করা এবং সঠিক মানুষদের তুলে নিয়ে আসা যারা আসলেই সঠিকভাবে চর্চা করছে ভাষাটাকে নিয়ে নীরবে নিভৃতে কাজ করছে, তারা হয়তো পরিচিত হয়ে উঠছে না বা কোথাও নিবৃত্তে পড়ে আছে, তাদের অনুসন্ধান করা এবং বাংলা ভাষার জন্য আসলে যাদের অবদান কাজ করছে ধারাবাহিকভাবে তাদেরকে মূল্যায়ন করা জরুরি। এবং তরুণ সমাজ যাতে উৎসাহিত হয়, বাংলা ভাষাকে ভালোবাসে, অপসংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা যদি আমাদের স্বকীয়তাটা ধরে রাখতে পারি, আমরা যদি আমাদের নিজস্বতাটাকে সঠিকভাবে প্রকাশ করতে পারি, যত সংস্কৃতির চর্চাই হোক বা অপসংস্কৃতির চর্চা হোক, আমার ভিত্তিভূমি তো আমি হারিয়ে ফেলবো না। সুতরাং আমার মৌলিকত্বকে ধরে রাখার উদ্যোগটা প্রথমত সরকারকে নিতে হবে এবং প্রচার, সংবাদপত্র, মিডিয়া এদের অধিক প্রচার আমাদের ভাষাটাকে আরো যত্নশীল, আরো প্রাণবন্ত এবং তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারে বলে আমি মনে করি। চমৎকার বলেছেন। এবং আমরা দেখা যায় সৃজনশীল নানান বিষয় নিয়ে আসলে এই চর্চাটা এবং যে কোনো বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সব জায়গায় কিন্তু এই চেষ্টাটা এই কারণেই রাখা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সুযোগ করে দিতে হবে। আর আমরা যখন সৃজনশীল চর্চায় থাকবো তখন কিন্তু আমাদের নেগেটিভ চিন্তাগুলি আমাদের মনের মধ্যে স্থান পাবে না। আমরা সবসময় কি করবো, আমরা একটা শুদ্ধতার চর্চা করব, আমরা একটা সংস্কৃতির চর্চা করবো এবং এই সংস্কৃতির চর্চা করতে গেলে দেখা যাবে যে আমাদের বাঙালির ইতিহাস তো হাজার বছরের পুরনো
আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেগুলিকে চর্চা করে সংরক্ষণে রাখা বোধহয় খুবই জরুরি। কারণ পৃথিবীর ইতিহাসে এই যে একটা ভাষাভিত্তিক রাষ্ট্রের জন্ম হলো ভাষার আন্দোলনের মধ্য দিয়ে, এবং পৃথিবীর বুকে এই ভাষা আন্দোলন দেখিয়ে দিল যে আসলে কিভাবে ভাষাকে রক্ষা করতে হয় এবং কিভাবে পৃথিবীর বুকে সম্মানের আসন গ্রহণ করতে হয়। তাহলে সেই সম্মানটা আমরা কেন আস্তে 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 নষ্ট করে দেব? আমরা চাবো যেন আমাদের সম্মানটা আরো বেশি ছড়িয়ে পড়ুক এবং আরো বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে উঠুক। স্যার যে অনুবাদ সাহিত্যের কথা বললেন, যে আসলে পৃথিবীর মানে ভাষা চর্চায় যদি দেখা যায় যে অনুবাদ সাহিত্য যে ভাষায় যত সমৃদ্ধ, সেই ভাষা আরো বেশি সমৃদ্ধশালী হয়ে ওঠে। তাহলে আমরা শুধু আমাদের আঞ্চলিক বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় বলেন, সেগুলির প্রতি যে যত্নশীল হব তা নয়, আমরা সাহিত্যের বিষয়টাকেও দেখবো যে আসলে সেই চর্চাটা সঠিক জায়গায় হচ্ছে কিনা। চমৎকার বলেছেন। এরই সাথে আমরা শেষ মুহূর্তের দিকেও চলে এসেছি। স্যারের কাছে এসে দর্শকের উদ্দেশ্যে বা আমাদের বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলে দেন। দর্শকদের একটাই বলবো যে মাতৃভাষা সঠিকভাবে চর্চা করুন। বাংলা আমাদের প্রাণের ভাষা, মায়ের ভাষা। এই ভাষা বিশ্বের দরবারে আসীন হয়েছে 1999 সালের 17 নভেম্বর। বিশ্বের একযোগে এটি ঘোষণা দেওয়া হয় যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হবে। 2000 সাল থেকে 188 দেশে এই ভাষা আন্তর্জাতিকতা পেয়েছে। কাজে আমাদের প্রাণের ভাষা, এবং আন্তর্জাতিক পায় নাই শুধু, বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটা গর্বের বিষয়। কাজে আমরা কোনো হীনমন্যতা না, আমাদের মাতৃভাষা সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের জাতিসত্তার ভাষা, এই ভাষাকে অন্তরে ধারণ করতে হবে, এবং পবিত্র বাংলা সর্বস্তরে যাতে ব্যবহৃত হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা ভাষার মাধ্যমে একটি দেশ পেয়েছি, আমরা পেয়েছি গণ অভ্যুত্থানের বিভিন্ন বাণী, সেই যে 52 চেতনা, 24 প্রেরণা, সব কিছু মিলে আমরা কিন্তু ভাষার জগতে বাস করছি। কাজেই মাতৃভাষা বাংলাকে ভালোবাসতে হবে, সেই সাথে এই ভাষার চর্চা অনুসরণ প্রমিত রূপে করতে হবে। চমৎকার। দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আজকে বেশ গঠনমূলক সুন্দর নিজেদের মাতৃভাষা নিয়ে আলাপ আলোচনা হলো, সেই বিষয়ে আমারও ভীষণ ভালো লাগছে। দুজনকে পেয়েও ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। এবং সে সাথে আমি আরেকটু যোগ করতে চাই আমাদের দর্শকদের জন্য, যে আসুন আমরা আমাদের ভাষাকে ভালোবাসি, ভাষায় আমরা বেঁচে থাকি, ভাষায় বেঁচে উঠি, এবং আমাদের যা কিছু ভুল তা সংশোধন করি, এবং আগামী প্রজন্মকে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেই, তারা যেন মন থেকে বাংলাকে ভালোবাসতে পারে, বাংলাদেশকে ভালোবাসতে পারে। দর্শক, আজ আমরা কথা বললাম আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা এবং সেই দিবসকে ঘিরে কিভাবে 24 প্রেরণা হয়ে উঠলো 52 ভাষা আন্দোলন। সেই সব বিষয় নিয়ে সার্বিকভাবে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের ভাষাকে মূলধারায় ফিরিয়ে আনার যে চেষ্টা চলমান রয়েছে, সেই চেষ্টা আগাম দিনেও চলমান থাকুক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে।